অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ৩৭-৩৮। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। অন্তুর কাছে এই বাড়িতে আপাতত সবচেয়ে রহস্যমণ্ডিত মানুষ তুলিকে মনে হয়। সেই দিন বলা কথাগুলো কেন যেন অন্তুকে সন্তুষ্ট করতে পারেনি সত্যি হিসাবে। অন্তু শানিত চিন্তাধারার কথাগুলো খুব অগোছালো এবং বানোয়াটের মতো লাগছিল। হামজাকে কিছু বলে না, তুলি নিজের বাপকে কিছু বলে না। জয়কে বললে টেনে হিস্ট্রি যেখানে পায়ের কাছে এনে ফেলবে, জয়কেও বলেনি। কারণটা খুব অপরিপক্ক লাগছে। পালিয়ে বিয়ে করেছে, সেটা মেনে নেবার পরেও এই দ্বিধা। তার ওপর আবার হামজা নিজেই জোয়ান তাগড়া পুরুষ। সে এই আধুনিক যুগের পুরুষ, তার ওপর যে ফেরেস্তার মতো নৈতিকতা তার। সেখানে তুলির কথাগুলোতে অসংখ্য অসঙ্গতি ছাড়া বিশেষ কিছু পায়নি অন্তু। আঘাতের দাগগুলো দেখলে সীমান্তের নামে কেস হবে 10টা। তার উপর সেই লোককে ডিভোর্স লেটার পাঠিয়েছে। অন্তু একটু বিভ্রান্ত নয়। তার হবু উকিল মাথাটা মোটেই মানতে পারে না, আর না মেলাতে। শাহানার অপারেশনের ডেট ফিক্সড হয়েছে। তার আগে ওনাকে কিছুদিন মেডিসিনের ওপর রেখে ব্যথাটা নিয়ন্ত্রণে রাখতে পরামর্শ দেওয়া হয়েছে। সকাল সকাল হুমায়ুন দোতলার ব্যাকওয়ার্ডের খোলা জায়গায় বসেন। শাহানা এই শরীরেও স্বামীর জন্য বড়া এবং চা নিয়ে গিয়ে স্বামীর পাশে বসে রইলেন। দুজনের মাঝে কখনো ঝামেলা হতে দেখা যায়নি। পরস্পরের সবকিছুর ভাগিদার যেন দুজন। পাপ, দুঃখ, সুখ সব। হুমায়ুন সাহেবের আজ কদিন পানের খুব নেশা জেগেছে। অন্তুকে ডাকলেন, আরমিন, আম্মা শুনতেছ? জি মামা, কিছু দরকার? দুটো পান বানিয়ে আনতো আম্মা। অন্তু পান বানাতে পারে না তেমন, তবুও চুন, সুপারি, জর্দা, খড় সব দিয়ে দুটো পান বানিয়ে এনে দিল। রান্নাঘরে রিমি খাটছে। এই মেয়েকে অন্তুর কেন জানি খুব ভালো লাগে। বলা বাহুল্য, অন্তু বেশ খিটখিটে মেজাজের। কখনো কখনো তার মনের ভাবের সাথে মুখের আচরণের মিল পড়ে না। এটা হয় যখন সে কাউকে ঘেন্না করে। কারো প্রতি ঘেন্না জমলে তার সাথে আচরণের কপটতা চলে আসে। আবার ওর কথাবার্তার ওপরও খুব বিষঢালা টাইপের। যে যেমন, তার সাথে তেমন। কিন্তু রিমিকে ভালো লাগে ওর। বাপের বাড়িতে এত সমৃদ্ধি থাকার পরেও এ বাড়িতে সাধারণ বউয়ের মতো সারাদিন চারিদিক সামলে চলে। কিন্তু হামজার সাথে সম্পর্কের সমীকরণটা খুব জট পাকানো। সব কাজ করছে, বউয়ের কর্তব্য পালন করছে চুপচাপ। কিন্তু সেখানে আন্তরিকতার বড্ড অভাব। প্রথমে মনে হতো বাপের বাড়ির লোকের সাথে বিরোধিতার কারণে বোধহয় হামজার ওপর ক্ষিপ্ত রিমি। কিন্তু এখন বিষয়টা আরো জটিল লাগে। জয় বাড়িতে নেই আজ 2 দিন। কি কাজে বেরিয়েছে কোথায়? অন্তু সারাদিন এ বাড়িতে টই টই করে ঘোরে। মনটা কি সব যে বলে যায়। তার মধ্যে বেশি যে কথাটা বলে, এই বাড়িতে তার আশেপাশে গা ঘেঁষে এমন বহুত ভয়ানক ব্যাপার আছে, যা তার খালি চোখে ধরা পড়ছে না। তবে যা চোখে লাগলেও সেই সব দেখা যাবে, সেটাই বা কি। সেই দিন ঝাড়ু হাতে নিয়ে পুরো বাড়িতে বেড়াতে লাগলো। কাজের মহিলাটা পিছে পিছে ঘুরছিল ঝাড়ু কেড়ে নেবার জন্য। শেষ অবধি একটা ধমকও মেরেছে আর না পেরে। আপনি আছেন বলে ব্যাপারটা এমন তো নয়। আমি কাজ করলে তা পাপের পর্যায়ে পড়ে। আরও কিছু কাজ আছে, সেগুলো করুন। এই বাড়ির নকশাটা অদ্ভুত। অন্তুর মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এইসব বড় বাড়ির নকশা তার কাছে বড় অদ্ভুত লাগাটাই স্বাভাবিক। এদের কত রকমের ঘর, কত রকমের ইউনিট থাকে সব। বিশাল ডাইনিং স্পেস পেরিয়ে লিভিং রুমের বাঁ দিকে পড়ে থাকা ঘর। ওটার পাশ দিয়ে দেওয়াল ঘেঁষে যে সরু রাস্তাটা গেছে, ওটাকে একটা চিকন বারান্দার মতোই লাগে। বাইরে থেকে বোঝা যায় না। দোতলা সাধারণ এই বাড়িটার ভেতরে বেশ বিস্তৃত। অন্তু সেদিকে এগিয়ে যেতে সরু বারান্দার শেষ পর্যায়ে একটা কাঠের দরজা। কি সে কারুকাজ! এত ঝলমলে কারুকাজ দোতলার সদর দরজায়ও নেই। অন্তু সেদিকে এগিয়ে যেতেই পেছন থেকে রিমির গম্ভীর ডাক শুনে থেমে গিয়েছিল। এইদিকে কি করছেন? এদিকটা পরিষ্কার, এখানে ঝাড়ু দেবার কিছু নেই। অন্তুর পর্যবেক্ষক দৃষ্টি জড়িয়ে যায়। আপনি কি কিছু লুকাচ্ছেন রিমি? কি লুকাচ্ছি সেটা আপনি বললে জানতে পারবো। আপনি যখন এটা বুঝছেন যে লুকাচ্ছি, তখন এটাও বোঝা উচিত যে কি লুকাচ্ছি। আমি জানি লুকাচ্ছি না। অন্তু মৃদু হেসে উঠল। এখানে আমি আবার আসবো, তাও আপনি জানেন। চুপ থাকার সিস্টেম নেই আমার ভেতরে। জয় আমিনের মতো কথা শিখেছি, তাই না? রিমি আনমনে হাসল। আপনি সাধারণ মেয়ে আরমিন। হাত খালি আপনার। মেয়ে মানুষ আপনি। সাধারণভাবে বাঁচার চেষ্টা করলে বরং জীবন দীর্ঘ হবে, নয়তো ফুরিয়ে যাবেন।
চিরজীবী হতে পারবো কিসে? সেটা তো হওয়া যায় না। তাহলে আর দীর্ঘ জীবন দিয়ে কি করব? আজ চুপচাপ বেঁচে থাকতে যদি চিরদিন এভাবে বেঁচে থাকা যায়, বরং একদিন মৃত্যুর হাতে ধরা দিতে হবে। তো কেন না আজ মরি, কিছু করে মরি। শোনেননি, কাল মরবে তো আজ, আজ মরবে তো এক্ষুনি। জীবনে মৃত্যু যখন অবধারিতই, তো আজ হোক, আজ এখন। রিমি সেই দিন বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে বলেছিল, জয়ের সাথে বিয়েটা স্বাভাবিক ছিল না, তাই না? কি করে আপনার মতো মেয়ে এই আগুনে এসে পড়লো বলুন তো? অন্তু মলিন হেসেছিল, কোনো জবাব দেয়নি। কুড়িগ্রামে সেই জমি সাফ করতে গিয়ে অন্তু চাচাতো ভাইকে বেশ ঘা লাগাতে হয়েছিল। সেই স্থানীয় মস্তান টেনে এনেছিল, তাদের সাথে একচোটে ঝামেলা করতে হলো। ওখানে জয়ের দাপট কিছুটা ফিকে হয়ে পড়ে গেছিল। তবুও শেষ অবধি রেজিস্ট্রি হলো। 4 কাঠার বেশি জমি, পজিশন ভালো। তবুও অন্তু যত আশা করেছিল সেটা হয়নি। লাখ 20 টাকার মতো এসেছে। অন্তু জানে জয় বিয়ে তোলার আগেই পলাশকে টাকা মিটিয়ে দিয়েছে, কারণ পলাশ আর ঝামেলা করতে আসেনি। বাকি টাকার খোঁজটা করার সুযোগ পায়নি। রাত 11টা বাজলো দিনাজপুর পৌঁছাতে। পলাশ এই সময় হোটেলে থাকে, টিপটপ 6 তলা হোটেল অ্যাপার্টমেন্ট। জয়কে দেখে পলাশ হাসল। ভালো? জয় মুখ কুঁচকে বলল, আপনার অবস্থা কি? গন্ধ লাগতেছে নাকি? কি বালের পারফিউম মারেন গায়ে? এয়ার ফ্রেশনার মারেন বালডা। পলাশ হাই তুলে বলল, ঘুম পাইতেছে রে, থাকবে এখানে? চল, রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। না, শ্বশুরের চ্যাংড়ার ঋণ শোধ করতে আইছি। পলাশ হো হো করে হাসল। তুইও শেষ পর্যন্ত? ছ্যাঃ, বেটা ছেলে মানুষের জীবনটাই এইরম, শান্তি নাই রে, খুব বেদনা। ভাই নাটক কইরেন না তো, আর কথায় কথায় হাসবেন না। জার্নি করে আসতেছি, কিছুই সহ্য হচ্ছে না গায়ে। তুই আমার সাথে খুব খারাপ আচরণ করিস জয়, তবুও আমি কিছুই বলি না। এটা আমার ভালোবাসা না, স্বার্থ। আমি আপনার কাছে আসি, এটাই আমার স্বার্থ। আপনি এত কিছুর পরেও সব ভুলে চুপ থাকেন, এটা আপনার স্বার্থ, ধান্দা চালানোর স্বার্থ। ভণ্ডামি কথাবার্তা ভাল লাগতেছে না, কামের কথায় আসি। পলাশ গা দুলিয়ে হেসে মাথা নাড়ল। হুম, আসি। সেদিন আমার সম্বন্ধীর বাড়িতে গিয়েছিলেন আবার, যাওয়াটা কি অস্বাভাবিক? সেই দিন তোর বউ বড় মুখ করে সময় নিল আমার কাছে, তবুও এতগুলো দিন চুপ করে আছি। আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি রে জয়। গিয়ে কি করেছেন? তো সম্বন্ধীর বউ মনে হয় পোয়াতি, ঠিক না? কি যে নোংরা হয়ে উঠল এতক্ষণে পলাশের চাহনি। জয় নির্লিপ্ত দৃষ্টিতে চেয়ে রইল। পলাশ হাসছে, ভয়ানক হাসি। সেই হাসিতে কি যে হিংস্রতা খেলে গেল। দুজন লোক এসে কিছু স্ন্যাক্স আর হালকা ড্রিঙ্ক দিয়ে গেল। পলাশ বলল, কত টাকা এনেছিস? দাবি কত আপনার? বেশি না, যা হয় তাই, কিন্তু গহনা ফেরত দিতে পারবো না। তার বদলে তুই টাকা কেটে রাখ, গহনা খরচা হয়ে গেছে। আরমিনের ভাবির গহনা, ওইগুলো দেন। আমি কথা দিছি নিজ হাতে আপনার টাকা পরিশোধ করে গয়না নিয়ে যাব। গয়না আরমিনের ভাবির মায়ের বাড়ির। টাকা পাবেন, টাকা নেন। পলাশ গম্ভীর হয়ে সোফায় দুহাত এলিয়ে বলল, ইললিগালি কিছু করছি না। টাইম আপ, অর্থাৎ গহনা আমার। নিয়ম অনুসারে গহনা বিনা কথায় আমার, কিন্তু টাকা আমি গহনার দামের বেশি দিয়েছিলাম, বিধায় গহনার মূল্য মাইনাস করে তুই টাকা দিবি আমায়। আজ আপনি জায়েজ, আমি না জায়েজ। যান, টাকা পুরোটা নেন, খানিকটা বেশি নেন, তবুও গহনা চাই। আমি কথা দিছি সেই কবে, এমনিতে বহুদিন পার করেছি বাটপারি করে। পলাশ দীর্ঘশ্বাস ফেলল। তোর আমার এতদিনের সম্পর্কে একটা মেয়ে আজ 2বার ধাক্কা কষলো, খেয়াল করেছিস ব্যাপারটা? জয় হাসল। খালি আমার আপনার না, ও আমার সাথে আরো অনেকের, অনেকের সাথেও আরো অনেকের নাড়িয়ে চাড়িয়ে রেখে দিয়েছে। তবু ওর মনে হয় ও কিছুই করেনি, ওর হাত শক্ত হয়নি। সামথিং হ্যাভ স্পেশাল ইন হার, ইটস নট দ্যাট? পলাশ ঠোঁট কামড়ে হাসল। আই অলসো অ্যাকনলেজড, বাট আই এম ওয়ার্ন ইউ, ইউ উইল হোল্ড হার ডাউন অ্যা বিট। মেয়ে মানুষের উড়াউড়ি দেখার অভ্যাস নেই আমার। ইউ নো ওয়েল, মেয়ে লোক কি পরিমাণে চুলকানি আছে আমার। হাউ এভার, যদি এমন বেপরোয়া হয়, আই ইভেন ডোন্ট নো হাউ লং আই উইল বি এবল টু সারপ্রাইজ টু মাইসেলফ অফ কাটিং হার স্কোয়ান্ডার। জয় ঢক ঢক করে 2 গ্লাস পানি খেলো, হাতের কবজি দিয়ে বাচ্চাদের মতো মুখটা মুছে বলল, আপনি আরমিনের বাপের বাড়ি থেকে নিজেকে গুটিয়ে রাখুন, তাতেই চলবে। বাকিটা আমি সামলে নেব।
রাবেয়ার কণ্ঠে অভিমান। মনে পড়ে না তোর আমাকে? অন্তু মৃদু হাসে। মনে পড়ে। ভেতরের অনেক কথা আর জীবনের প্রতি ক্ষোভ জমেছে আম্মু। আব্বু চলে গেল আমায় রেখে। বলার মতো কেউ নেই। তোমাকে বললে বোকার মতো চেয়ে থেকে শুনবে, বুঝবে না বিষয়। তবুও দরকার তোমাকে। সামনে বসিয়ে কথাগুলো বলার পর যে গালে মুখে হাত বুলিয়ে চুল বাঁধাতে বসবে, এ আদরটুকু দরকার আমার। কিন্তু আসতে পারছি কই? খুব কাজ নাকি রে ওই বাড়ি? মলিন হাসে অন্তু। বুঝতে দিল না রাবেয়াকে। অনেক কাজ আম্মু। আম্মু, শরীর ভালো তোমার? তোরে খুব দেখতে মন চায় অন্তু। একটুও ভালো লাগে না বাড়িতে। তোর বাপ চলে গেল, তুইও ফেলে চলে গেলি অন্তু। আমারে জ্বালানোর মানুষ দুইটাই নাই। কি করি কত সারাদিন? ফরমাইশ খাটবো কার আর? কারা ধমকাবে আমারে? আমার দম আটকায় আসে রে অন্তু। আরেকবার ডাকো তো অন্তু বলে। ওই বাড়িতে কেউ ডাকে না এই নামে। তখন বুঝি এই ডাকটা যে কারো মুখের নয়, আমার লোকেদের ডাক এটা। আরেকবার ডাকো। তুই ভালো আছিস তো অন্তু? খারাপ আছি নাকি? বড় দোতলা বাড়ি, অভাব অনটন নেই, চিন্তা ভাবনা নেই। বেশ চলছে আম্মু। সত্যি বলতেছিস? অন্তু মনে হলো তার বোকা-শোকা সরলা বাঙালি আম্মুটা বেশ বুঝোমতির মতো কথা বলছে। শ্বশুরবাড়ির ঘাড়ি টানা মেয়ের মায়েরা বুঝি মেয়ের কণ্ঠের বহুত কিছু বুঝে ফেলার বিশেষত্ব ধারণ করে। অন্তুর এক দেহে বহুত সত্তার বাস। তার মাঝ থেকে এই মুহূর্তে কোমল বাচ্চা সত্তাটা খুব ধাক্কাধাক্কি করছিল। মনটা হাহাকার করে উঠছিল। এভাবে আব্বু কেন কল দেয় না? গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে না, কবে আসবি এ বাড়িতে? আশা লাগে না তোর মাকে দেখতে? তোর মা দেখতে চাইছে তোকে। নিজের কথা বলবে না? চাপা স্বভাবের মানুষদের ভালোবাসা অন্যরকম সুন্দর হয়। অন্তুর গলা ধরে আসে। রাবেয়া ডেকে ওঠেন, অন্তু। অন্তুর বুকটা ধুক করে ওঠে। কি হয়েছে আম্মা? রাবেয়া চুপ থাকেন। অন্তু বোঝে কোনো বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন রাবেয়া। সে অভয় দেয়। কি হয়েছে আম্মু? কিছু বলবে? কি সমস্যা? অবশেষে বলেন রাবেয়া, তুই না বলেছিলি পলাশের টাকা দিয়ে এরপর কোণে সাজবি? হ্যাঁ তো, গর্জে ওঠে অন্তু। পর মুহূর্তে জলের মতো শান্ত কণ্ঠে বলে, পলাশ গিয়েছিল নাকি বাড়িতে? দৃঢ় বিশ্বাস নিজের ধারণায় অন্তুর। রাবেয়া চুপ ওপাশে। অথচ অন্তুর ধারালো মস্তিষ্কে আন্দাজের সাথে রাবেয়া অস্পষ্ট ফুফানো কান্না দুয়ে দুয়ে চার মিলে যায়। অন্তু হাসে মৃদু। আম্মু, টাকা দিয়ে দেওয়া হয়েছে। ও এমনিতেই গিয়েছিল, হয়তো শয়তানি করতে। গিয়ে বলেছে নিশ্চয়ই টাকা পাইনি। মিথ্যে বলেছে। আর যাবে না, নিশ্চিত থাকো। জয় আমিরকে বলে সেই ব্যবস্থা করব আমি। রাবেয়া এরপর অন্তুর খোঁজ খবর জিজ্ঞেস করেছিলেন। বিভিন্ন ধরনের কথা বলছিলেন অন্তুর সাথে। সেসব আর কানে যায় না অন্তুর। মাথাটা আউলে ওঠে। দ্রুত বলল, পরে কথা বলবো আম্মু, এখন রাখি। মামা শ্বশুর ডাকছেন আমায়। অন্তু হিসেব মিলিয়ে নেয়। জয় মিথ্যে কথা বলেছিল। একটুও অবাক হবার মতো বিষয় নয়, বরং নিজের ওপর অবাক হলো। জয়ের কথা মেনে নিশ্চিন্তে থাকার কথা ভেবে। আক্রোশে মাথার চুল টেনে ধরে অন্তু। না জানি পলাশ বাড়িতে গিয়ে কি করে এসেছে। সে সময় নিশ্চয়ই অন্তিক বাড়িতে ছিল না। যন্ত্রণা ওকে কত দুর্বল করে তুলেছে। ও কেবলমাত্র আব্বুর ক্ষেত্রেই দুর্বল। সেখানে বারবার আঘাত করা হয়েছে। পলাশের রুফটপে সেই দিন মানুষের সম্মুখে হাসপাতালে খাটিয়ার পাশে জয় যেদিন কাছে এলো সেই দিনও ঘেন্নায় অন্তুর কান্না থেমে মুখটা কুঁচকে যায়। নিজেকে আবর্জনার চেয়েও বেশি ময়লা লাগে। সেই দিন মানসিক দুর্বলতা ওকে এতটা নিচে নামিয়েছিল, ভাবতেই গা শিরশির করে ওঠে। ছি! বারবার হাত দুটো নিষ্পিস করে। সেই দিন জয়ের রক্তাক্ত ক্ষততে একটা আঘাত কেন করেনি জয়কে? কতগুলো ছুরি গচ্ছিত রেখেছে নিজের কাছে, তার একটা জয়ের দেহে চালাতে পারেনি কেন? এরপর থেকে জয়কে রাতে মন ভরে মদ খেতে দেয় অন্তু। বেশি খেলে সোফাতেই ঢলে পড়ে। এরপর নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করে সে। জয় বাড়ি ফিরল রাত 2টোর দিকে। হুমায়ুন সাহেব দরজা খুলে দিলেন। দু চারটা কড়া কথাও শোনালেন। বিপক্ষ হলো শাহানা। চুপ করো তুমি। কি করেছে এমন? একসময় নিজেই ঠিক হয়ে যাবে। বয়স তো হয়েছে ওর। ও আরমিন, ঘরে তোলো তো জয়কে। অন্তু বারান্দায় দাঁড়িয়েছিল। ঘৃণায় চোখ বুজে যায়। শ্বাস ফেলে অন্তু। প্রশ্ন করে বাতাসকে, এই সকল নোংরা নারীগুলোকে তৈরি করতে নিশ্চয়ই কোনো নর্দমার মাটি ব্যবহার করেছিলেন সৃষ্টিকর্তা। জয় ঝাড়া মেরে নিজেকে ছাড়িয়ে বলে,
কি বালের আদিক্ষেতা দেখাচ্ছ? ছাড়ো। বাথরুমে ঢুকে চোখে মুখে পানি নিয়ে এসে বিছানায় বসে অন্তুকে ডাকে, ঘরওয়ালি, এক গ্লাস তেঁতুলের শরবত বানিয়ে আনো। 2 ঢোক গিলে শালার হ্যাংওভার কাজ করতেছে। অন্তুর সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলেন? যা বললাম তা করো আগে, পরে ইন্টারভিউ নেবে। আমি যা বললাম সেটার জবাব দিন। অন্তুর হুঙ্কারে বদ্ধ 4 দেওয়াল গুংড়ে উঠল যেন। জয় মাথা তুলল। তুমি কি চাচ্ছ আমি উঠি? এক ধাক্কায় দোতলা থেকে সরাসরি বেহেশতে পৌঁছে যাবে। নিষেধ করছি না, চেঁচাবে না। কানে কোনো সমস্যা নেই আমার। কিন্তু মুহূর্তের মাঝে মোটা কাচের ফুলদানিটা তুলে ছুঁড়ে মারে জয়ের দিকে। ফুলদানিটা জয়ের কপালে শুকিয়ে যাওয়া ক্ষততে লাগে। গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে। লুটিয়ে পড়ে জয় মেঝেতে। পরক্ষণে অন্তর গাটা শিরশিরিয়ে কেঁপে ওঠে। সে টের পায় সে হ্যালুসিনেট করছে। তীব্র ইচ্ছে বিভ্রম হয়ে চোখে ধরা দিচ্ছে। অসীম ধৈর্যের সাথে জিজ্ঞেস করে, আপনার গালে জিহ্বা কয়টা? আল্লাহর রহমতে একটাই। তোমার কয়টা? দেখি হা করো তো। পা ঝুলিয়ে শুয়ে পড়ে জয়। কোথা থেকে আসছেন? কত কাজই তো থাকে আমার। প্রতিদিন তো ঘরে বসে থাকি না। আজ আর বিশেষ কি? অন্তু দাঁতে দাঁত ঘষে। আই আস্কড ইউ এগেইন, হোয়ার ডিড ইউ গো? এবার মিথ্যে বললে আল্লাহর কসম আমি আপনার জিহ্বাটা টেনে আলাদা করে ফেলবো কণ্ঠনালী থেকে। জয় ভুরু কুঁচকে উঠে বসে কিছুক্ষণ অবুঝের মতো চেয়ে থাকে অন্তুর দিকে। পরক্ষণে ক্ষুধার্ত পশুর মতো উঠে দাঁড়িয়ে থাবা দিয়ে অন্তুকে, বান্দির বাচ্চা, তোর কলিজা বের করে ওজন করে দেখবো। আর একবার আওয়াজ করবি তো। তোর মতো জানোয়াররা পারে কি? বাটপারি, চুরিচামারি, অবিচার আত্মসাৎ করে লোকজনের মুখ খোলার আগেই তাদের কলিজাটা বের করে মুখ বন্ধ করা। এই তো। আর কিছু পারলে তবে না হয় করতে। আমার সাথেও না হয় তাই করবি। জয় অন্তুর গলা চেপে ধরল। ভয় পাস না কেন তুই আমাকে? আমি তোকে ছাড় বেশি দেই? নাকি তোরই ভয় কম? ভয় পাস না তুই আমাকে? তোর মতো রাস্তার ছেলেকে ভয় পাওয়ার আগে আমার শরীরটা শেয়াল কুকুরে ছিঁড়ে খাক। যে কথা রাখতে পারিস না তার আশ্বাস কেন দিস? একটা ছুতো রেখে দিয়েছিস পলাশ জানোয়ারের আবার আমার বাড়িতে যাবার। প্রতিদিন কত লোকে মরে, দাফন হয়ে যায়, অথচ পলাশ অথবা তোদের মতো বেজন্মাদের লম্বা হায়াত। জয় আস্তে করে ছেড়ে দেয় অন্তুকে। শান্ত স্বরে বলে, বেজন্মা না আমি। আমার থেকে ছাড় পাওয়া বন্ধ হলে কুকুরের মতোই ছিঁড়ে খাওয়া হবে তোমার পরিবারকে। এটা ভুললে চলবে না। অন্তু দেওয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ে। চোখের পানি ছাপিয়ে কড়া কণ্ঠে বলে, মেরে ফেলছেন না কেন? শুধু জান ছাড়া আর কিছুই তো বাকি রাখেননি। কি আছে আমার, আমার পরিবারের? দুনিয়াটা আপনাদের। আমরা তো মাটির পোকা। আপনারা হাঁটছেন, পিষে মরে যাচ্ছি আমরা। এবার না হয় কবর দিয়ে দিন। না সইতে পারছি আর না কিছু করতে পারছি। এটা বড় যন্ত্রণার। অন্তুর মাথাটা দেওয়ালে এলিয়ে দেয়। জয় চেয়ে থাকে অন্তুর মলিন মুখশ্রীতে। এখন শান্ত, অথচ মিনিট খানেক আগে বাঘিনীর মতো গর্জন করছিল। বহুরূপিণী। জয় চোখ ফেরায় না। অন্তু ছাদের দিকে তাকিয়ে আনমনে বলে চলে, রক্তের ভাইকে ক্ষমা করিনি। যদিও যা করেছে ইচ্ছে করে করেনি। অথচ আপনি, পলাশ, হামজা পটোয়ারি যা করেছেন সব পরিকল্পনা মাফিক, নিজেদের ক্ষমতা জাহির করতে। কিছুই ছাড়লেন না। আর কত জয় আমির? পলাশকে প্রতিদিন দেখতে হচ্ছে না, ও দূরে আসে। অথচ আপনি রোজ সামনে আসেন, এক ঘরে এক ছাদের নিচে। আমার আপনার সম্পর্কের নামটাও কি জঘন্য। স্যাহ, সূর্যের সীমা মাপার ফিতা দরকার। আমি একটু বেশি ধৈর্যশীল, তাই না? জয় চুপচাপ চেয়ে থাকে। অন্তুর চোখের কোণা পেরিয়ে এক ফোঁটা জল গড়িয়ে যাচ্ছিল। অন্তু সেই নোনা পানিটুকু আঙুলে মুছে এমনভাবে ছুঁড়ে ফেলে দেয় যেন কোনো অপবিত্র নোংরা কিছু চোখে বিঁধেছিল। জয় কপালে হাত চালিয়ে জোরে জোরে শ্বাস ফেলে। সাইড টেবিলের ওপরে থাকা হ্যান্ড প্রেসিং বলটা তুলে হাতের মুঠোয় চাপতে থাকে বারবার। অন্তু চোখ বুজে বসে থাকে মেঝেতে। অস্পষ্ট স্বরে বিড়বিড় করে, আব্বুকে মেরে ফেললেন আপনি? অথচ কায়দা এত নিখুঁত, দোষ দেওয়া যাবে না আপনাকে। ঠিক আজরাইলের মতো। মানুষ মরলে কেউ আজরাইলকে দোষ দেয় না। দোষ তো হয় রোগ অথবা মৃত্যুর কারণে। বোকা মানুষ জাতি ভুলে বসে রুহুটা নিয়ে গেছে সৃষ্টিকর্তার দূত। আমার পর্দা কেড়ে নিলেন। উহু, বিনা কারণে নয়। কারণ আছে অবশ্যই। জানেন, একবার থুতু দিয়েছিলাম আমি আপনাকে। অন্য কেউ হলে কি করতো? হয়তো একবারের বদলে দুবার, আচ্ছা 3বার থুতু দিত আমার মুখে। কিন্তু যেখানে কথা জয় আমিরের, আপনার উপরে মুগ্ধতা জমানোর একটা বাক্স কিনতে চাইছি। আপনি এত চমৎকার কেন? আর 5টা মানুষের সাথে আপনার বিকৃত মস্তিষ্কের জেদগুলো একটুও মিল নেই। পুরোটাই ডিফারেন্ট।
অন্তু নিয়ম করে বাগানে যায় আজকাল। ওই লোহার লাল গেটটা অন্তু রোজ যায় একবার করে। ফেরার সময় এক পুরুষকে ঢুকতে দেখা গেল, হাতে কয়েকটা ব্যাগ। অন্তুর দিকে বারবার তাকাচ্ছিল। লোকটাকে উঠে যাওয়ার সুযোগ দিয়ে নিজে ওয়ার্কশপের দেওয়ালের আড়ালে গিয়ে দাঁড়িয়ে থেকে পরে উঠে এলো দোতলায়। পরে জানা গেল এটা তুলির স্বামী। হুমায়ুন সাহেব ডেকেছেন। হামজা এসে বসলো। কোয়েল দৌড়ে এসে আব্বুর গলা জড়িয়ে ধরে কোলে চড়ে বসে। এক ব্যাগ চকলেট ও বিভিন্ন ধরনের খাবার দাবার ধরিয়ে দিল সীমান্ত। হাস্যোজ্জ্বল চেহারা, কথাবার্তা কি সুন্দর করে বলছে কোয়েলের সাথে। বুকের সাথে জাপটে ধরে বসে আছে মেয়েকে। অন্তুর ফের সন্দেহ হয়, এই লোক এত খারাপ আসলেই? মারধর, নেশাভাঙ, ডিভোর্স। বৈঠকে জয় নেই। ক্লাবে গেছিল সকালে। গতকাল এক মিছিল শেষে হানাহানি হয়েছে। কার নাকি বুক ফুঁড়ে গুলি চলে গেছে। বেশ কয়েকজন আহত বিরোধী পক্ষের হামলায়। এইসব অবশ্য হামজার পার্টির সাথে হয়নি, হয়েছে সংসদ সদস্য মহাদয়ের বাড়ির সামনে। সেখান থেকে জয় যাবে ভার্সিটিতে। সুতরাং সে এই বৈঠকে নেই বরাবরের মতো। তরু চা বানিয়ে দিল। অন্তু তার ট্রেতে তুলে নাস্তা সাজিয়ে এনে সোফায় সেন্টার টেবিলে রাখে। কথা তুলল হামজা। সরাসরি বলল, দেখ সীমান্ত, সংসারে ঝামেলা সবার হয়, কিন্তু ডিভোর্সের ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমি অবুঝ নাকি ঘটনা বেশি জটিল? তোর এইরকম সিদ্ধান্তের বিশেষ উপযুক্ত কারণ খুঁজে আজ দুদিন এত হাঙ্গামার মাঝেও বেশ হয়রান আমি। সীমান্ত চুপচাপ বসে রইল। আর কোনো মেয়ে লোক নেই বৈঠকে, অথচ অন্তু দাঁড়িয়ে রইল ট্রে হাতে নিয়ে। হামজা বলতে পারল না সরাসরি, বারবার আর চোখে তাকালো। অন্তু সেসব অগ্রাহ্য করে দাঁড়িয়ে রয়। সাহানা কাশতে কাশতে এসে বসলেন। বেশ কিছুক্ষণে নীরবতা ভেঙে হুমায়ুন সাহেব কিছু বলতে গিয়েও বললেন না। সাহানা বেশ কোমল স্বরে বললেন, তুমি জানো সীমান্ত, তুমি আবার বাপ হইতে যাইতেছ? এই সময় এইসব? ওটা আমার বাচ্চা না। ঘরটা থমকে যায় সীমান্তের এই ছোট্ট একটা বাক্যে। অন্তু কিঞ্চিত ভুরু জড়িয়ে ফেলে। বসার ঘরে থাকা পুরনো ঘড়ির পেন্ডুলাম ঢং ঢং করে বেজে উঠে জানান দেয় বিকেল 4টা বাজতেছে। হামজা নীরবতা ভাঙল। তোর বাচ্চা না? কার বাচ্চা? সীমান্ত একটু নড়ে চড়ে উঠে এবার। ঢোক গিলল কয়েকটা। ঠোঁট চাটল জিভ দিয়ে। মেয়েকে কোল থেকে নামিয়ে মাথা নিচু করে বলল, আমি তুলিকে তালাক দিতে চাইনি ভাই। আর না আমি ওকে পাঠিয়েছি এই বাড়িতে। ও নিজেই চলে এসেছে এখানে। ডিভোর্সও ও চাই। সীমান্তর কথায় জড়তা। হামজা কিছুক্ষণ চুপচাপ বসে রইল। গলা উঁচিয়ে ডাকল তুলিকে। বজ্রের মতো শোনা যায় কণ্ঠস্বর। তুলি যন্ত্রের মতো হেঁটে এসে বসে। তার মুখের সেই মেকি হাসি নেই, যেটা সবসময় অন্তু খেয়াল করেছে। মনে হয়েছে খুব ধৈর্যের সাথে তুলি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে যেন। হামজা জিজ্ঞেস করল, এবার বল কি সমস্যা? মেজাজের নিয়ন্ত্রণ হারাবো খুব তাড়াতাড়ি। কি হয়েছে তোদের? সমস্যা কি? তুলি চুপ থাকে। হামজা বেশ কয়েকবার জিজ্ঞেস করল। কেউ কোনো কথা বলল না। হামজা অপেক্ষা করে চুপচাপ। সীমান্তর চোখে মুখে কাতর অস্থিরতা হামজার জহুরি চোখ এড়ায় না। অন্তু দৃষ্টি সীমান্তর চোখে স্থির। ওর চোখে ভয়, আতঙ্ক। কি হয়েছে তুলি? থাপড়ে কথা বের করার স্বভাব কিন্তু পুরনো আমার। তুলি খানিক সময় নিয়ে বলে, মেয়ে হবার পর শ্বশুরবাড়ি থেকে আমাকে ফ্ল্যাটে নিয়ে এলো। রোজ ফ্ল্যাটে পার্টি হতো। সেইখানকার মত পরিবেশক অথবা বাইজি যাই বল, সেটাই ছিলাম আমি। দিনের পর দিন পরপুরুষের ছোঁয়া লেগেছে আমার গায়ে ওর সামনে। ও যেন তাতে আনন্দ অনুভব করত। কারণ ওর আনা বন্ধুরা মদের সাথে আমার শরীরে ছুঁয়ে যে আনন্দটা পেত, সেটা হলো অতিথি সেবা। অতিথি সেবা। অতিথিকে ঘরে আনলে তাকে সর্বোচ্চ আপ্যায়ন করাই তো ভদ্রলোকের নীতি। সেটাই করা হয়েছে। মদের সাথে আমিও ফ্রি। এই পর্যায়ে হুমায়ুন সাহেব উঠে চলে যান। সাহানা উসখুস করছিলেন। অন্তুর শরীর অবশ লাগছিল। পা দুটোতে ঝিঝি ধরে যাচ্ছিল তুলির মুখে এসব গা শিউরে ওঠা কথা এত সাবলীলভাবে শুনে। এরা কি মানুষ? সাধারণ সমাজের সভ্যতা থেকে কতটা বিমুখ এরা। দুনিয়াতে কত কিছু ঘটে রোজ। অন্তুর মনে হতো সেই সব শুধু সংবাদপত্রে লেখা থাকে। জয়ের সাথে দেখা হবার থেকে সংবাদপত্রের খবরগুলোকে খুব সাধারণ মনে হয়। বরং মনে হয় বাস্তবতা এর চেয়েও বেশি কুলসিত। তুলি আনমনে বলল, এ বাচ্চা কার আমি নিজেও জানি না। মাতাল হয়ে বেহুশে ঘুমিয়ে থাকা স্বামীর সামনে রাতের পর রাত ধর্ষিতা হয়েছি। কার বা বাচ্চা কিভাবে বলি? অন্তঃশরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। হাতের লোমকূপ দাঁড়িয়ে যায়। দু আঙুলে সজোরে কপালে চেপে ধরে মুখ লুকানোর চেষ্টা করে।
এরপর যা হবে তা আশাতীত ছিল। হামজা বেশ কিছুক্ষণ চুপচাপ মেঝের দিকে চেয়ে থাকলো। সীমান্তর শরীরটা ঘেমে চুইয়ে পড়ছিল। চোখে মুখে নিদারুণ কাকুতি। ভদ্রলোকের পোশাক ও চালচলনের মাঝেও চোখ দুটো লাল, অর্থাৎ এখনো বোধহয় নেশার প্রভাব আছে শরীরে। নীরব ঘরটায় ওর হৃদস্পন্দন কানে ধরার মতো। হামজা ঝুঁকে পড়ে সেন্টার টেবিলের ওপরে পাদানি থেকে চপ্পর তুলে নেয়। পশুর মাংস ছড়ানোর কাজে ব্যবহৃত হয় এই অস্ত্র। তুলি মেয়েকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। কোয়েল যেতে চাইছিল না, বারবার ডাকে, বাবা, বাবা, মাম্মা মামাকে নামাও, আমি বাবার কাছে বসবো। শাহানা অসুস্থ পায়ে উঠে চলে গেলেন তুলির পেছনে। অন্তু ঠায় দাঁড়িয়ে। হামজা সীমান্ত শরীরে মোট 4টা কোপ বসায়। তার সাদা টি শার্টের সামনের দিকটা নতুন রঙে রঙিন হয়ে ওঠে। অন্তু চোখ ফেরায় না। তার হাতের কবজির ওপরে ছিটে এসে লাগে গরম তরতরে তরল রক্ত। এভাবে সে কোরবানির ঈদে বাড়ির সামনে কত কসাইকে গোটা গরু জবাই করে মাংস বানাতে দেখেছে। হামজাকে একজন দক্ষ কসাইয়ের মতো লাগে দেখতে। পুরো হাতে মুখে রক্ত, চপ্পরের ধারালো প্রান্ত ঢেকে গেছে রক্তে। সোফা থেকে এলিয়ে পড়ে সীমান্তর দেহটা। পুরোপুরি পড়ে যাওয়ার আগে রক্তাক্ত চপ্পরটা বগলে গুজে সীমান্তর দেহটাকে ভালো করে যত্ন করে সোফায় হেলান দিয়ে বসাই। ঘাড়ে দুটো কোপ লেগেছে। প্রথমটাতে মৃত্যু নিশ্চিত। তার পরের আঘাতগুলো করার সময় হামজার মুখে এক প্রকার তৃপ্তি খোঁজার আভাস পাওয়া যায়। সোফায় বসে কোনো নম্বরে ডায়াল করে স্পিকার লাউড করে বেসিনের দিকে যায়। তৃপ্তি করে খাবার পর মানুষ যেমন হাত ধয়, সেভাবে পানি গড়িয়ে হাত ধয়। চপ্পরে লেগে থাকা রক্ত ধুয়ে এনে ফোন কানে নিয়ে বলে, কয়েকজন ছেলেকে পাঠা। হামজা সোফায় মাথা এলিয়ে বসে থাকে। দাঁড়িয়ে থাকে অন্তু। তার সীমান্তর মৃত্যুর জন্য খারাপ লাগছে না, খুব ভালো লাগছে। হামজার ভূমিকাটাও ভালো লাগছে আজ প্রথমবারের জন্য। স্বামী হিসাবে সীমান্ত যা করেছে, তার প্রেক্ষিতে ভিকটিম হিসেবে তুলি ও তার বড় ভাই হিসেবে হামজা যা করলো, তা অন্তুর ভেতরে দারুণ এক শক্তি ও মুগ্ধতা কাজ করাচ্ছিল। এভাবে যদি এই জাতে সকল পুরুষ বলি হতো, এমন পুরুষের সংখ্যা ভয়ে হলেও বেশ কমে আসতো। খুব ভালো লাগছিল সীমান্তর ঘাড় বেয়ে জমাট বাঁধা রক্তের ওপর দিয়ে গড়িয়ে আসা নতুন রক্তের প্রবাহ দেখতে। আর দু একবার জীবিত করে আরো 2-3 বার এভাবে মারলে অন্তু ঠিক একই রকম তৃপ্তি পেত যেন। কিন্তু আফসোস এক জায়গায়, এভাবে অন্তু জয়কে মারতে পারেনি। সম্মানহানি মানুষ হত্যার সমান। যেটা জয় করেছে, হামজা সেটাকে সাপোর্ট দিয়েছে। অন্তুর কি উচিত নয় হামজা, জয়, পলাশকে একই রকম একই প্রকার মৃত্যু দেওয়া? অন্তুর লজ্জা লাগলো। সে হামজার মতো শক্তিমান নয়। ধিক্কার জানালো নিজেকে। হামজা খুব ভালো, কি চমৎকার একটা বিচার করলো নিজের বোনের ক্ষেত্রে। আর অন্তু নিজের জন্য কিছুই করতে পারেনি। ছেলেরা এলে হামজা আদেশ করে, রাতে এটাকে ভার্সিটির পুরোনো আমবাগানে ঝোপে ফেলে আসবি। রিমি পেছনে এসে কখন চুপচাপ দাঁড়িয়েছে টের পাওয়া যায়নি। আসরের নামাজ পড়তে যাচ্ছিল লোকজন। জয় ফটকের সামনে দাঁড়ানো। রাস্তার ওপরে দোতলার ভাড়াটে একটা মেয়ে আছে, বয়স 15-16। জয়কে ফলো করে সুযোগ পেলেই। উড়ন্ত জয়কে দেখতে পাওয়া বেশ মুশকিল। আর জয়কে দাঁড়াতে দেখে বারান্দায় এসে দাঁড়ালো। কত ভালো ভালো ফর্মাল পোশাকের ছেলেদের ওপর এমন আকর্ষণ বোধ না করার জন্য অবশ্য আফসোসও হয় ওর। জয় ফোনে কথা বলছিল দাঁড়িয়ে। সাধারণ একটা শার্ট গায়ে, সাদা লুঙ্গি পরনে। তা মাটি ছুঁয়ে পড়ে সবসময়। ডান হাতে লুঙ্গি উঁচু করে ধরে দাঁড়ানোতে পায়ের চামড়ার বেল্টওয়ালা চটি দেখা যাচ্ছে। সেটার বেল্ট আটকায় না, খোলা। লম্বা শরীরে সাদা লুঙ্গি, শার্ট, চামড়ার স্যান্ডেল খুব মানায় জয়ের সাথে। তার চলাফেরায় এমন। ভদ্রলোকী পোশাকে নিজেকে সাজবার যেন কোনো তাড়া নেই তার। এই পোশাকেও চমকপ্রদভাবে ভীষণ অভিজাত্য পুরুষ লাগে দেখতে। লুঙ্গি হাতে গুছিয়ে ধরে 2 ঠ্যাঙের মাঝে গুজে দাঁড়াচ্ছে বারবার। তবুও উঁচু করে পড়ছে না। মেয়েটার কাছে সবকিছু আকর্ষণীয় লাগে। অন্তু বিষয়টা বারান্দা থেকে খেয়াল করে তাচ্ছিল্য করে হাসে। মানুষ সেই সকল আলুর মতো, যা খোসার ওপর থেকে দেখতে শতভাগ সতেজ এবং কাটলে পুরোটাই ফেলে দেওয়ার অবস্থা বেরোয়। এমন আলু আম্মুকে কাটতে দেখলে অন্তু ভীষণ অবাক হয়ে চেয়ে থাকত। উপর থেকে আন্দাজ করার উপায় নেই, ভেতরটা এত কুৎসিত। গাড়ি চলে যায় রাস্তা দিয়ে। পাড়ার কুকুরগুলোর সাথে জয়ের খুব ভালো সম্পর্ক। রুটি, চা, মাঝপথে কোল্ড ড্রিঙ্কসও টেস্ট করিয়ে দেয় জয়। মাঝে মধ্যে কুকুরগুলোকে মদেও চুমুক দিতে হয় জয়ের বদৌলতে। বাড়িতে খাওয়া মাংস, হাড়গুলো জড়ো করে নিয়ে গিয়ে কুকুরকে দেয় জয়। দারুণ পীড়িত তার কুকুরের সাথে। জয়কে দেখে রাস্তার ওপর ঘুরঘুর করছিল আজও কুকুরগুলো, বাচ্চা কাচ্চা সহ।
কপালের ক্ষততে টান ধরে মাঝে মধ্যেই। গভীর ক্ষত শুকিয়ে গিয়ে জখম হয়ে আছে, সেখানে আঙুল চেপে ধরে রইল। যারা আক্রমণ করেছে সেই দিন বাপ মা তুলে খাঁটি বাংলায় গালি ঝাড়ছিল। তখনই শো করে একটা বাইক চলে যায়, সজোরে ধাক্কা খায় একটা বাচ্চা কুকুর। জয় তৎক্ষণাৎ চেঁচিয়ে বকে ওঠে বাইকওয়ালাকে, এই শালির সাওয়াল, বাইনচোদ, ভেড়াচোদা, এই শালির সাওয়াল, বাইনচোদ, ভেড়াচোদা শালা, ধর শালারে ধর। ততক্ষণে বাইকওয়ালা আরো জোরে বাইক টান দিয়ে চলে গেছে। জয় দৌড়ে যায় কুকুরটার কাছে। মা কুকুরটা করুণ চোখে বাচ্চাকে দেখে এগিয়ে আসে। জয় তুলতে গেলে হা করে কামড়াতে আসলেও জয় কোলে তুলে নিয়ে ফটকের সামনে নিয়ে এসে ঘাসের উপরে শোয়ায়। ছোট্ট কুকুরটার পিঠের মাংস ছিঁড়ে গেছে রাস্তার ঘর্ষণে। অন্তু দৌড়ে নেমে আসে দোতলা থেকে। জয় উত্তেজিত হয় বলে, ঘরওয়ালি, কুত্তারে কি ডেটল ফেটল দিয়ে বা স্যাভলন লিকুইড টাইপের কিছু দেওয়া যায়? প্রাথমিক চিকিৎসা হিসেবে সেটাই দিতে হবে। ভেটেরিনারি সরঞ্জাম তো আর নেই আমাদের কাছে। তো নিয়ে আসো। চেহারা দেখতেছো আবার, এমনিতে সময় তো তাকাও না। অন্তু চলে গেল বিড়বিড় করে বলে, এই জন্যই মেয়ে লোকের বুদ্ধি হাঁটুর নিচে। জয় যত্ন করে ডেটল লিকুইড লাগায়। অন্তুর কেমন ঘোর লেগে আসে চোখে। বড় কুকুরটা অস্থির হয়ে ঘুরছে বাচ্চার পাশে। একবার জয়ের গা ঘেঁষছে, আবার মুখ ঠেকাচ্ছে বাচ্চার শরীরের সাথে। অন্তুর বুকে ব্যথা ওঠে। আব্বুর মুখটা বুকের মাংস খাবলে ধরে। জয় কোলের ওপর ছোট্ট কুকুরটাকে রেখে গায়ে হাত বুলিয়ে দেয়। অন্তু পাশে বসে। একটু দ্বিধা নিয়ে হাত বাড়াতেই যায় কুকুরের দিকে। আবার গুটিয়ে নেয়। ভয় হয় যদি কামড় দেয়। জয় বলে, থাক, হাত দিও না, হাতে নোংরা লাগবে। ভয় পাচ্ছ যখন, তখন আর ন্যাকামো করতে হবে কেন? ওনা ভালোভাবে মাথায় টেনে নাও, অর্ধেক চুল তো বের হয়েই আছে। অন্তু গাঢ় চোখে তাকে সঙ্গে সঙ্গে ব্যঙ্গ করে হাসে। শয়তানও বোধহয় আপনাকে দেখে ভাবে, যখন আপনাকেই তৈরি করা হবে তখন তাকে বানানোর কি দরকার ছিল? কুকুরের গায়ে হাত বুলাতে বুলাতে জয় বলল, ওরে শালি, আয়, তাহলে আইজি লোক জড়ো করে খুলে ফেলি ওড়নাটা। তা বোধহয় করবেন না। আজ তো আবার ওই একটা তথাকথিত পরিচয় আছে আমার, আপনার বউ। তো আমার ইজ্জত গেলে আগে যাবে আপনার। আর আপনাদের কাছে তো স্বার্থপরতা লজ্জা পেয়েও যায়। আপনাদের বাড়ির মেয়ের ইজ্জত দামি, আর আমার বাপের মেয়ের ইজ্জত থুতুর বদলা নেওয়ার উপাদান। এই দেখুন, এখন আমার ইচ্ছে হচ্ছে থু করে একদলা থুতু আপনার মুখে ছুঁড়ে মারতে। স্যাহ, কি বলবো বলুন? জয়ামির, গালে আমার এক মুঠো আউশ চাল। অন্তু আর দাঁড়ায় না কথাগুলো বলে। তুলি এবং শাহানাকে একসাথে ভর্তি করানো হলো হাসপাতালে। তুলির অ্যাব্রেশন, শাহানার চিকিৎসা। খানমান পাতার সাথে কালো জিরে ভর্তা জয়ের খুব পছন্দের। সেটা ভেজে রেখে অন্তু কোয়েলকে গোসল করাতে যায়। তুলির অসুস্থতা বেড়েছে খুব। গোসল করাতে করাতে বেশ আনমনা হয়ে পড়েছিল অন্তু। আজ কয়েকটা দিন ধরে এত বেশি চাঁদনির কথা মনে পড়ে। আখির লাশ, সালমার কান্না, সোহেলের মৃত্যু। অন্তুর পাগল পাগল লাগে। এত এত জটিলতা, কত রকমের কত কি বয়ে চলাতে হচ্ছে, এবং স্বাভাবিকভাবে। জলে বাস করে কুমিরের সাথে লড়াইটা কতটা সুখকর হবে। চাঁদনি কোথায় গেছে? কি হয়েছে ওদের? মুস্তাকিনের সাথে দেখা নেই কতদিন। সেই লোকই বা কি করছে? রান্নাঘর থেকে শিলনোড়ার আওয়াজ আসছিল। অন্তু ব্যস্ত হয়ে বলল, তরু, এটা আমার কাজ, তুমি কেন করছো? আমি বাটবো, তার আগে কোয়েলকে গোসল করিয়ে এলাম। ওঠো তুমি, আমি করছি। ভাত উতলাচ্ছিল চুলায়, আঁচ কমিয়ে দিল অন্তু। তরু বলল, অধিকার নেই তাই না? এগুলো নাটকীয় ভাবনা। আমি নাটক এড়িয়ে চলতে পছন্দ করি। তুমি বোধহয় জানো, জয় আমিরের সাথে আমার তেমন সম্পর্ক না। তবে তথাকথিত সম্পর্কের জের ধরে এসেছি যখন এই বাড়িতে, কাজটাও আমারই। তুমি করছো, আমার ভালো লাগছে না এই বিষয়টা। এবার তরু বলছে, বুঝছো, তুমি আমার সাথে যে ভালো আচরণটা করো, সেটা মন থেকে করো নাকি লোক দেখানো? অন্তু মুচকি হাসলো, অল্প একটু লবণ তুলে পাটাই দিল। তরু আজ প্রথমবার খেয়াল করলো অন্তু হাসেও। খুব নিষ্পাপ হাসিও হাসতে জানে এই মেয়ে। তখন এত স্নিগ্ধ লাগে, অথচ সবসময় মুখটা কেমন গম্ভীর আর চোখ দুটো জল জল করে জ্বলে। আজ নতুন এক অন্তুকে দেখে তাকিয়ে থাকে। অন্তু হাসি ঠোঁটে রেখে বলে, আব্বু কি বলতো জানো? আব্বু বলতো, তুমি একটি স্বতন্ত্র আয়না হও। মানুষ তোমার সম্মুখে যে অঙ্গভঙ্গিতে এসে দাঁড়াবে, তুমি ঠিক তার প্রতিবিম্ব হয়ে যাও। লোকে যা করবে সেটাই তুমি নিজের মাঝে দেখিয়ে দাও। আমি কথাটা খুব মানি তরু।
আমার সম্মুখে কেউ উষ্ণ, আমি গরম। সে ঠান্ডা, আমি শীতল। সে কঠিন, আমি নিষ্ঠুর। সে ব্যথিত, আমি ব্যথাতুর। তুমি কখনো খারাপ আচরণ করনি আমার সঙ্গে। তুমি কষ্টগুলোকে ভেতরে পুষে ধুকে ধুকে সইছো। তুমি ছিলে নীরব। তোমার সঙ্গে খারাপ আচরণ করার প্রশ্নই ওঠে না। বরং তুমি যদি চাও, আমরা ভালো বন্ধু হতে পারি। তুমি আমার ছোট বড় নও, সমবয়সী হবে। রিমি ভাবির মতো। বন্ধু হবে? তরুর হাত থমকে গেল। অন্তুর মতো একগুঁয়ে গম্ভীর মেয়ের কাছে বন্ধুত্বের প্রস্তাব আসা উচিত লাগে তার কাছে। অন্তুকে প্রথম দিন থেকে খুব চাপা এবং অদ্ভুত মেয়ে হিসেবে দেখছে। আজ খুব অন্যরকম লাগলো। ওকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে অন্তু হাসল। হবে? তোমার আমার ওপরে অনেক ক্ষোভ, কিন্তু আমি যদি বলি আমি তোমার সবচেয়ে সবচেয়ে উপকারী মানুষটা, মানবে? তরু জবাব দিল না। অন্তু ঠোঁট প্রসারিত করে প্রলম্বিত মুচকি হেসে বলল, ধরো, তোমার দিকে একটা বিষধর সাপ এগিয়ে আসছিল তোমাকে বিষদাঁত ফোটাতে। তুমি তাকে সদরে আহ্বান করছিলে, কারণ তোমার ধারণা সে বিষধর নয়। মাঝখান থেকে আমি সাপটার লেজে পাড়া দিয়েছি। সাপ তখন কি করলো বলো তো? তোমার থেকে মুখ ফিরিয়ে ছোবলটা আমায় মারলো। বুঝতে পারছো আমার কথা? অজান্তে জয় আমিনের লেজে পা রেখে তোমার ছোবলটা বোধহয় আমিই খেয়েছি। একটা মানুষকে আমরা চেনার বাইরেও তাকে চেনা এবং জানার মতো বিস্তৃত ব্যাপার ব্যাপার থাকতে পারে। ঠিক যেমন আমি যেটুকু জানি না বা বুঝি না, তুমি ঠিক সেইটুকু জানো জয় আমিরের ব্যাপারে। অপরদিকে তুমি যেটুকু বা জানো বা ধারণা নেই, সেইটুকু আমার জানা এবং দর্শনে জয় আমির। অন্তু ভাতের মার ফেলতে ব্যস্ত হয়ে পড়ে। তরু বেশ খানিকক্ষণ চেয়ে থাকে অন্তুর দিকে। তারপর জিজ্ঞেস করে, জয় ভাইয়া কি করেছে তোমার সাথে? অন্তু মনোযোগ সহকারে ভাতের মার ফেলতে ব্যস্ত। তরু উত্তরের আশায় চেয়ে থাকে। হুমায়ুন সাহেব টিভিতে খবর দেখেন, আবার রোজ নিয়ম করে পত্রিকাও আসে বাড়িতে। হামজা পত্রিকা পড়ার অভ্যাস আছে। রিমি সেগুলো জড়ো করে পত্রিকার ঝুড়িতে রাখে। সেখান থেকে অন্তু এনে পড়ে। রোজ রোজ সহিংসতা, খুন, ফাঁসি, বোমাবাজি, হামলা, অবিচার। 2015-এর ফেব্রুয়ারিটা এই করেই চলে গেল। 2014-এর নির্বাচনের বছর পূর্তিতে দেশে এতটা উত্তাল হয়ে গেছে যেন তার জবাব আছে, তবে সেই সব ব্যাখ্যা না করাই ভালো। বিরোধী দলীয় চেয়ারপারসন অবরুদ্ধ, মহাসচিব গোয়েন্দা দফতরে আটক। তাদের রুখতে প্রশাসনের সাথে সাথে রাজনৈতিক কর্মীরাও সমান তাল দিয়েছে। অন্তু ভাবে, এর মাঝে কি জয়, হামজা নেই? এরা বিরোধী দলকে থামাতে কিছু করছে না? গাড়ি ভাঙচুর, আগুন দেওয়া, অবরোধ চলছে তো চলছেই। প্রশাসন চেয়ে এগিয়ে আছে রাজনীতিবিদরা। তারা প্রতিরোধে নামছে। কয়েকটা দিন জয়, হামজাকে দিনরাত এক করে বাড়িতে পাওয়া যায় না। মিছিল যায়, অন্তু তা ঘরে বসে শোনে। জয় ফুরুত করে আসে, গালে মুখে কয়েক মুঠো গিলে পোশাকটা পরিবর্তন করে বেরিয়ে পড়ে ফের। কোথায় যায়, কি করে সেসবের খবর নেই। মহাব্যস্ত তারা। বিরোধী দলকে রুখতে তাদের পায়ের সুতো ছিঁড়েছে। এতে কিছু না। এরা মরলো, বাঁচলো, সবই এদের হাতের কামাই। শিকার সাধারণ মানুষ। রাস্তায় নিরাপত্তা নেই, চলাচলে শান্তি নেই, সারাক্ষণ আতঙ্কে রাস্তাঘাট জর্জরিত। এই বুঝি আগুন জ্বলে উঠল। লেগে গেল মারামারি। পুলিশ এলো, গোটা কয়েক লোককে গ্রেফতার করে নিয়ে চলে গেল। তখনও রাস্তার মাঝে আগুন জ্বলছে, গাড়ি পুড়ছে, কালো ধোঁয়ার কুণ্ডুলি মিশছে বাতাসে। ফের যেন 2013 ফিরল ফিরল রব। চারিদিকে হাহাকার, রক্ত আর বন্দিত্ব। আবার সেই 2013। আবার ফাঁসি, আবার গ্রেফতার। অন্তু জয়ের রকিং চেয়ারটায় বসে রাতের পর রাত ভাবে আর দোলে। তার চোখে মুখে ঘুম নেই। মাঝে মধ্যে আব্বু এলে কথা হয়। জয়, হামজা কত রাত বাড়ি ফেরে না, কোথাকার কোন বৈঠকে, সম্মেলনে পড়ে থাকে।